হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে হিস্ট্রি রেখেছো, অর্থাৎ সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছো বা আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়ছো, তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম। আমি বলেছিলাম যে তোমাদের এই সাজেশান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেব। তোমাদের অলরেডি আমি দুটো প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দিয়ে রেখেছি। অর্থাৎ দেখো, এখানে যে প্রশ্নটা আছে 3 নাম্বার, অর্থাৎ ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা দায়ী ছিলেন, এই প্রশ্নের উত্তরটা আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া 6 সেমিস্টারের জন্য তোমাদের যে প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখানে পেয়ে যাবে। এছাড়া আরও একটি প্রশ্ন যেমন হচ্ছে জ্যাকোবিন বা জিরোন্ডিন দলের যে পরিচয়, এই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে যাবে। এটা আমি সাজেশনে রাখিনি, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নাম্বারের জন্য বা 2 নাম্বারের জন্য, তোমরা ওটা করে রেখো। আজকে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো এখন আমি তোমাদের আগে সাজেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। এই হচ্ছে সাজেশান। আমি বলেছিলাম এর থেকে প্রশ্নগুলো সমস্তটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, কথা দিতে পারছি না। তবে আমি বলে রাখি 9টা সাবজেক্ট আমি নিয়েছি। এই 9টা সাবজেক্টের মধ্যে 3টে ডিএসসি পেপার আছে। ডিএসসি পেপারের যে 3টে পেপার তার সাজেশান আমার দেওয়া হয়ে গেছে। এবার তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর আগে সাজেশান দেব, তারপর সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তোমরা আমার চ্যানেল ফলো করো, তাহলেই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। দেখো, এই হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাককালে রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তোমরা জানো, যারা 5th সেমিস্টার আমার চ্যানেল ফলো করেছিলে তারা নিশ্চয়ই জানো কতটা কমন এসেছিল। তো এখনও বলছি যে এগুলো করলে তোমাদের পরীক্ষা ভালো হবে। এখন থেকে তোমরা চ্যানেল ফলো করে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখো, এইভাবে লিখবে, কোনো সমাজ ব্যবস্থা যখন দুর্নীতিগ্রস্ত ও গতিহীন হয়ে পড়ে তখন সমাজের মধ্যে থেকেই নবজাগ্রত কোনো শক্তির আঘাতে তা ভেঙে যায়। ফরাসি দেশের ক্ষেত্রেও এই নিয়ম ব্যতিক্রম হয়নি। দীর্ঘকাল ধরে ফ্রান্স যে সমাজ ব্যবস্থা, রাজনীতি ও অর্থব্যবস্থা বহাল ছিল, তার সঙ্গে ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। তাই রিক্ত, নিঃস্ব এবং ক্ষুব্ধ ফরাসি জনগণ বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে পুরাতন ব্যবস্থা ভেঙে নতুন ব্যবস্থা গড়তে অগ্রসর হন। শুরু হয় ফরাসি বিপ্লব। সালটা মনে রাখবে 1789 খ্রিস্টাব্দ। রাজনৈতিক কারণ বলে পয়েন্ট দেবে বা রাজার দৈবসত্ত্ব। সপ্তদশ শতকেই ফরাসি রাজতন্ত্র একটি চরম স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়। ফরাসি রাজারা মনে করতেন যে ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছেন, তাই ঈশ্বর ছাড়া অন্য কারোর নিকট তারা দায়বদ্ধ ছিলেন না। দৈবানুগৃহীত রাজার সর্বময় ক্ষমতা বোঝাতে চতুর্দশ লুই বলেছেন, রাজাই রাষ্ট্র। এটা ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে যে রাজাই রাষ্ট্র, এই কথাটি কে বলেছিলেন, তাহলে হচ্ছে চতুর্দশ লুই। এই স্বৈরাচারী ক্ষমতার বাধাহীন প্রয়োগের জন্য 1614 খ্রিস্টাব্দে পরবর্তীকালে জাতীয় সভা স্টেটস জেনারেলের কোনো অধিবেশন ডাকা হয়নি। এরপর এখানে চলে আসবে, চতুর্দশ লুই নিজের ব্যক্তিত্ব ও আর্থিক সচ্ছলতার আবরণে শাসনতান্ত্রিক বিশৃঙ্খলাকে ঢেকে রাখতে সক্ষম হলেও ষোড়শ লুইয়ের আমলে তা প্রকট হয়। প্রশাসনিক বিশৃঙ্খলার মধ্যে বলবে অভিজাত শ্রেণীর ক্ষমতা, কুক্ষিগতকরণের প্রচেষ্টা প্রশাসনিক বিশৃঙ্খলাকে আরও প্রকট করে তোলে। চতুর্দশ লুইয়ের পরবর্তীকালে আগত রাজাদের ব্যক্তিত্বহীনতা ও দুর্বলতার সুযোগে অভিজাত শ্রেণীর রাজ্যের প্রকৃত নিয়ন্ত্রকে পরিণত হয়। এরপর এখানে বলবে প্রাদেশিক সভাগুলির স্বাধীনতা কামিতাও ফরাসি রাজতন্ত্রকে পঙ্গু করে তুলেছিল। নিয়মানুযায়ী যে কোনো নতুন আইন পার্লমে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক ছিল, কিন্তু এই পার্লমের বিচারক ছিল অভিজাত শ্রেণীর লোকেরা। তাই অভিজাতদের স্বার্থবিরোধী যে কোনো আইন এরা নাকচ করে দিত। এক্ষেত্রে রাজা ছিলেন অসহায় দর্শক এবং সমস্ত সমালোচনার ভাগীদার। এরপর এখানে চলে আসবে অত্যাচার ও অবিচার। এইরূপ রাজনৈতিক ডামাডোলের সুযোগে সরকারি কর্মচারীগণ ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী হয়ে পড়ে। লেত্র দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা বলে
যে কোনো কর্মচারী যে কোনো সাধারণ মানুষকে বন্দি করতে ও বিনা বিচারে কারারুদ্ধ করে রাখতে পারত। বিপ্লবের প্রাককালে বাস্তিল দুর্গ এইরূপ হতভাগ্য বন্দিতে প্রায় পরিপূর্ণ ছিল। বিচার ব্যবস্থা ছিল প্রহসনের নামান্তর, মানে হাস্যস্কর একটা ব্যবস্থা। আইনের চোখে সকলের সম অধিকার স্বীকৃত ছিল না। বংশানুক্রমে নিযুক্ত বিচারকগণ নিজেদের স্বার্থ সিদ্ধিতেই ব্যস্ত থাকতেন। বিচার ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ। ইন্টেন্ডেন্ট নামক রাজস্ব সংগ্রহকারী কর্মচারীদের দাপটে সাধারণ মানুষ ছিল সন্ত্রস্ত। তারা একসময় রক্তলোলুপ নেকড়ে উপাধিতে ভূষিত হয়। এরপর দেখো, এটা বলবে লাস্ট পয়েন্ট, বৈদেশিক নীতির ব্যর্থতা। বৈদেশিক নীতির ক্রমব্যর্থতা রাজতন্ত্রের অসারতাকে আরও প্রকট করে তোলে। পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধ পরাজয় বরণ করেন। ফলে ফ্রান্সের ঔপনিবেশিক সাম্রাজ্য বৃদ্ধির আশা বিলুপ্ত হয়। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে ফরাসি রাজকোষকে একেবারে নিঃশেষ করে দেন। সরকার ঋণভারে বিপর্যস্ত হয়ে পড়ে। এই বিরাট অর্থনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় ছিল করের হার বৃদ্ধি করা। এই উদ্দেশ্যে ষোড়শ লুই জাতীয় সভা আহ্বানে বীতশ্রদ্ধ ফরাসি মানুষ বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই গেল তোমাদের ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের যে রাজনৈতিক অবস্থা কেমন ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আগেও পরীক্ষা সালের যে প্রশ্নে, বিভিন্ন সালের প্রশ্নে এসেছে, তাই এটা করে নিও। দেখো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।